হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাস 8-এর জলবায়ু অঞ্চলের লাস্ট জলবায়ু অঞ্চলটা বাকি ছিল। এটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। আজকে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে আমরা সম্পর্কে অনেক কিছু জানবো। এর অবস্থান কোথায়, কেমন জলবায়ু, কী ধরনের উদ্ভিদ, বন্যপ্রাণী এবং অধিবাসীদের অবস্থান বা জীবন প্রণালী কেমন, সেগুলো আমরা জানবো। এগুলো আমরা বোর্ডের মাধ্যমে পড়বো। বোর্ডে প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হবে এবং ভিডিও শেষে কোথা থেকে কোন জায়গাটা পড়তে হবে আমি পেন্সিলে দাগ দিয়ে দেবো। তোমাদের 5th চ্যাপ্টার জলবায়ু অঞ্চলের লাস্ট জলবায়ু অঞ্চলটা আমরা শুরু করছি। তুন্দ্রা জলবায়ু অঞ্চল। আমরা গত 3টে জলবায়ু অঞ্চল পড়ে নিয়েছি, এটা হচ্ছে সর্বশেষ। তো আমাদের যেমন করে আমরা প্রশ্নভিত্তিক আলোচনা করি সেভাবে আমরা একটা একটা করে পড়ব। প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুন্দ্রা নামকরণটা কেন হয়েছে, নামকরণ কেন এটার। এটা হচ্ছে একটা শীতল প্রকৃতির জলবায়ু, ঠিক আছে, এটা বিশেষ অতি শীতল প্রকৃতির বলা যেতে পারে। এটা কোন জায়গাতে দেখা যায়? সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত অঞ্চলে দেখা যায়। সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত, ঠিক আছে। যেহেতু এটা অতি শীতল প্রকৃতির একটা জলবায়ু, সেই জন্য এখানে শৈবাল জন্মায়, প্রচুর শৈবাল জন্মায়। বড় গাছ জন্মাতে পারে না, শৈবাল জন্মায়। এই শৈবালের নাম থেকে এসেছে তুন্দ্রা নামটা, তাই এটা এই অঞ্চলের নাম হচ্ছে তুন্দ্রা জলবায়ু। এবারে যদি প্রশ্ন করে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে, অবস্থান উল্লেখ করো। পৃথিবীতে এই অঞ্চলের অবস্থান উল্লেখ করো। এটা হচ্ছে সুমেরুবৃত্ত। এই যে এটা বললাম, এটা সেম হবে, এটা হচ্ছে সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত অঞ্চলে হয়েছে, দেখতে পাওয়া যায়। যদি আমি সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত কোন জায়গাটা একটু বলে দিই, এটা হচ্ছে নিরক্ষরেখা, মাঝখান দিয়ে গেছে 0 ডিগ্রি, এটা কর্কট, এটা মকর, এই যে জায়গাটা এটা হচ্ছে সুমেরুবৃত্ত, এই এই পোর্শনটা। আর এটা হচ্ছে সুমেরু আর এটা হচ্ছে কুমেরু, এগুলো 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি দক্ষিণ, এটা 90 ডিগ্রি উত্তর। এই যে মাঝখানটা প্রায় 60-70 যে রয়েছে, এইটা হচ্ছে সুমেরুবৃত্ত অঞ্চলে। এই জায়গাতে দেখতে পাওয়া যায় হচ্ছে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলটা, ঠিক আছে। এবার হচ্ছে কোন কোন দেশে, যদি বলে কোন কোন দেশের উপস্থিতি রয়েছে, সেম কোন অঞ্চল বা বলতে পারে কোন দেশে পৃথিবীতে এই অঞ্চলের অবস্থান উল্লেখ করো বা কোন দেশে দেখা যায় এই অঞ্চলটা, এটাও বলতে পারে। তাহলে কোন কোন এই জায়গাগুলোতে যেগুলো অবস্থান করছে, বিশেষ করে উত্তর আমেরিকার আলাস্কা, ঠিক আছে, কানাডা, এগুলো সব অবস্থান করছে। ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড। ঠিক প্রত্যেকটা দেশ মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রথমে উত্তর আমেরিকার আন্ডারে কী কী পড়ছে সেগুলো মনে রাখবো, উত্তর আমেরিকা। ইউরোপের আন্ডারে যেগুলো পড়ছে সেগুলো রাখবো। এগুলো সবই কিন্তু উত্তর দিকের কথা বলছি, এই দিকের কথা বলছি, এগুলো উত্তর। দক্ষিণ দিকে বিশেষ কিছু দেখা যায় না, শুধুমাত্র খুব সামান্য আন্টার্কটিকাতে, এই জায়গাতে আন্টার্কটিকা রয়েছে, সেখানে খুব অল্প পরিমাণে দক্ষিণ দিকে দেখতে পাওয়া যায়। তাহলে উত্তর আমেরিকা কী বললাম? কানাডা, আলাস্কা, এগুলো। আর এখানে হচ্ছে নরওয়ে, আমি সবটা লিখছি না, নরওয়ে, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, এই অঞ্চলগুলোতে এগুলো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কোন কোন দেশে এটা দেখতে পাওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এশিয়ার কিছু অঞ্চল রয়েছে, যেমন সাইবেরিয়া অঞ্চলে দেখতে পাওয়া যায়। এগুলো সমস্ত আমি উত্তর গোলার্ধের কথা বললাম। এবার যদি সেটাই দক্ষিণ গোলার্ধ বলে, দক্ষিণ গোলার্ধের খুব সামান্য আন্টার্কটিকা রয়েছে, সেই আন্টার্কটিকার মধ্যে কিছুটা অঞ্চল দেখতে পাওয়া যায়। আন্টার্কটিকার খুব সামান্য, বেশিরভাগটাই আমরা উত্তর দিকেই দেখতে পাই, ঠিক আছে। কারণ উত্তর দিকে দেশগুলো রয়েছে, স্থলভাগটা উত্তর দিকে বেশি রয়েছে, দক্ষিণ দিকে বেশিরভাগই কিন্তু সাগর, মহাসাগর এগুলো রয়েছে, ওই জন্য এটা দেখতে পাওয়া যায় না। এরপরে আমরা পড়বো এর জলবায়ুর বৈশিষ্ট্য, এটা খুব ইম্পর্টেন্ট। জলবায়ু এটা যেহেতু সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত, তার মানে বলেই দিয়েছি প্রথমে যেটা শীতল প্রকৃতির জলবায়ু। তো এখানে শীতকাল আর গ্রীষ্মকাল সেটা দেখবো কেমন হয়। যেহেতু এটা সুমেরু এবং কুমেরুবৃত্ত অঞ্চল, তাই এখানে শীতটা অনেক দিন ধরে থাকে।
আমি এটা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে শীতকালীন জলবায়ু, আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন। বলতে পারে যে এর শীতকালীন জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। কি বলতে পারে? বৈশিষ্ট্য। তাহলে কি হবে? প্রথমত এটা সুমেরু কুমেরুবৃত্তে অবস্থান করায়। এই অঞ্চল 8 থেকে 9 মাস শীতকাল বিরাজ করে। ঠিক আছে, 8 থেকে 9 মাস শীতকাল। যদি আমরা গ্রীষ্মকাল দেখি মাত্র 2-3 মাস। আমি যদি এখানে গ্রীষ্মকালটা লিখি, এটা হচ্ছে 2 থেকে 3 মাস মাত্র স্থায়িত্ব হয়। এখানে তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, এবং সর্বনিম্ন যে তাপমাত্রাটা হয় সেটা হচ্ছে -53 ডিগ্রি। ঠিক আছে, সেলসিয়াস বাংলাতে লিখি, -53 ডিগ্রি সেলসিয়াস সর্বাধিক। 53 বা তোমাদের বই দেখবে 50.6 আছে, 53 থাকতে পারে, 50.6ও লিখতে পারে। 50.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন নামে। তো এখানে একটা তোমাদের মনে রাখতে হবে, উত্তর গোলার্ধের সব থেকে শীতলতম স্থান কোনটা? সেটা হচ্ছে ভারখায়া নস্ক। এটা হচ্ছে সব থেকে শীতলতম। শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, শীতলতম স্থান উত্তর ভারতের, সরি উত্তর ভারত নয়, উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধের শীতলতম স্থান হচ্ছে ভারখায়া নস্ক। তাপমাত্রা বলে দিলাম মোটামুটি মাইনাস, এগুলো সব মাইনাস কিন্তু, হ্যাঁ এটা মাইনাস। প্রচণ্ড ঠান্ডা, হিমাঙ্কের নিচে, ওই জন্যই বরফ পড়ে। আর কি হয় এখানে? আর কি বৈশিষ্ট্য দেখা যায়? তুষারপাত ও তুষার ঝড় হয়। আর কি বৈশিষ্ট্য দেখা যায় এখানে? এখানে আচ্ছা, আমি একটা একটা করে পয়েন্ট লিখি। এটা 1 নাম্বার, তাপমাত্রা দেখবো 2 নাম্বার, এর মধ্যে তোমরা এই জায়গাগুলো ঢুকিয়ে দেবে। এটা হচ্ছে 3 নাম্বার, তুষারপাত তুষার ঝড় হয়। আর এখানে একটা লিখতে হবে যে ওই সুমেরু প্রভা কুমেরু প্রভা দেখা যায়। টানা অন্ধকার রাতে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য আলোর ছটা দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলি সুমেরু ও কুমেরু প্রভা। সুমেরু অঞ্চলে সুমেরু দেখা যায়, কুমেরু অঞ্চলে কুমেরু দেখা যায়, কুমেরু প্রভা দেখা যায়। এই দুটো দেখা যাচ্ছে। এটা আমি শর্টে লিখলাম, এটা তোমাদের পুরো বইয়ে লিখে নেবে। আমি এই বোর্ড ওয়ার্কের পর যখন আমি বইয়ে মার্ক করে দিই, সেখানে আমি প্রত্যেকটা 1, 2, 3, 4 কোনগুলো করবে সেগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা পড়বো গ্রীষ্মকালীন বৈশিষ্ট্য। গ্রীষ্মকালীনের মধ্যে বললাম এটা বসন্তের পর তুন্দ্রা জলবায়ু অঞ্চলে এটা আসে, 2 থেকে 3 মাস, বেশি দিন স্থায়ী হয় না, এবং সূর্যালোক ভীষণ তির্যকভাবে পড়ে। তির্যক সূর্যরশ্মি পড়ে, ওই জন্য কী হয়, এখানে বেশি রোদ আসতে পারে না। বিশাল যে রোদ হয় সেটা নয়, খুবই কম। তির্যক মানে কি? বাঁকাভাবে, মানে এখানে থাকছে, এখানে সূর্যটা রয়েছে, এখানে যেমন ডাইরেক্ট ফল করছে, এখানে পুরো বেঁকে যে ফল করছে, যে এতটা বাঁকা, তো বেশি সূর্যালোক পৌঁছাতে পারে না। ঠিক আছে, ওই জন্য খুব অল্প সময়ের জন্য সূর্য থাকে আকাশে আর কি। আর তাপমাত্রাটা তোমরা লিখে নেবে, মোটামুটি গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হয়, যেটা আমাদের শীতকালে হয় 8 ডিগ্রি 10 ডিগ্রি, সেটা ওখানে গ্রীষ্মকালে হয় 7 ডিগ্রি 8 ডিগ্রি তাপমাত্রা। এটাই খুব ইম্পর্টেন্ট, শীতকালীনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শীতকালীন জলবায়ুর বৈশিষ্ট্যটা। ঠিক আছে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নিশীথ মানে হচ্ছে গভীর রাত্রে, গভীর রাত্রেবেলায় সূর্য দেখা যায়। কোথায় দেখতে পাওয়া যায়? নরওয়ের হ্যামারফেস্ট বলে একটা বন্দর আছে, সেই বন্দরের আশেপাশে অঞ্চলে, যেটা দেখবে 70 ডিগ্রি 30 মিনিট রয়েছে ওর উত্তর, হ্যাঁ 70 ডিগ্রি 30 মিনিট তার অক্ষাংশগত অবস্থান। ও শুধু হ্যামারফেস্ট বন্দর লিখবে না, ও তার আশেপাশের অঞ্চলে। আশেপাশের অঞ্চলে রাত্রেবেলা কিছুক্ষণের জন্য সূর্য দেখা যায়, ওই জন্য নিশীথ কথাটা এসছে, মানে মধ্যরাত্রে।
নিশীথ রয়েছে। তো মধ্যরাত্রে সূর্য দেখা যায় কিছুক্ষণ, ওই জন্য এটাকে বলছে নিশীথ সূর্যের দেশ এই অঞ্চলটাকে, ঠিক আছে, নর্দার্ন হেমালয় অঞ্চলে। সামান্য কিছু বৃষ্টিপাত হয়, মাত্র 20 থেকে 30 সেমির মতো বৃষ্টিপাত হয়, ঠিক আছে। মানে মধ্যরাত্রে সূর্য দেখা যাচ্ছে, এটাকেই বলা হয় নিশীথ সূর্যের দেশ। এটা মনে রাখবে, 1 আর 2 এর জন্য আসবে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাবো জীব বৈচিত্র্য, মানে এখানে স্বাভাবিক উদ্ভিদ, বন্যপ্রাণ, এগুলো কেমন। অন্যান্য যে জলবায়ু অঞ্চলগুলো পড়েছি আমরা, যেমন মৌসুমি বা ভূমধ্যসাগরীয়, নিরক্ষীয়, এখানে এইগুলো স্বাভাবিক উদ্ভিদ বন্যপ্রাণী বিশাল বড় বড় আকারে ছিল, কিন্তু যেহেতু এটা বেশিরভাগ অঞ্চলে তুষারে ঢাকা থাকে, বেশিরভাগ অঞ্চলটাই পুরোপুরি বরফ দিয়ে ঢাকা, সাদা, ওই জন্য এখানে বিশেষ কিছু স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় না। তো তুন্দ্রা অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কি, এখানে বড় গাছ তো জন্মাবে না, এখানে শুধুমাত্র শৈবাল জাতীয় যেগুলো, সেগুলো বেশি জন্মায়। তো সেটা তোমরা দুটো মনে রাখবে, খালি দুটো ওয়ার্ড, সেটা হচ্ছে মস আর লাইকেন, আর কিছু পড়ার দরকার নেই। এখানে কী ধরনের উদ্ভিদ জন্মায়, এটা হচ্ছে মস আর লাইকেন, এগুলো হচ্ছে শৈবাল জাতীয় উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে বন্যপ্রাণ মানে বন্যপ্রাণী, কী কী বন্যপ্রাণী দেখতে পাওয়া যায় এখানে। বন্যপ্রাণী এখানে মানুষজনের বসবাস কম, এবং বন্যপ্রাণীও বিশাল কিছু নেই, তবে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই মেরু শিয়াল, মেরু ভালুক, এগুলো দেখতে পাওয়া যায়, এগুলো সাদা হয়। মেরু ভালুক, যারা তুষারপাতে টিকতে পেরে যায় আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে দেখতে পাওয়া যায়। তিমি দেখতে পাওয়া যায় জলে, বরফযুক্ত জলে তিমি থাকে, এগুলো হচ্ছে বন্যপ্রাণ। আরেকটা রয়েছে ক্যারিবিউটা লিখতে পারো। ক্যারিবিউ কোথায় দেখতে পারে, এটা ধরতে পারে, যেহেতু এটা ব্যতিক্রম রয়েছে। এটা হচ্ছে লম্বা সিংওয়ালা যে হরিণগুলো রয়েছে, সেগুলোর নাম হচ্ছে ক্যারিবিউ। তো এগুলো দেখতে পাওয়া যায় এই অঞ্চলে, ঠিক আছে। ছবি দেওয়া আছে, তোমাদের দেখে নিও, পাশে দেখবে ছবি দেওয়া আছে। এরপর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায়, এই অধিবাসীদের জীবনযাত্রা কেমন। এখান থেকে একটু 2-3 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের নাম লেখো। এখানে প্রধানত জনজাতিরা বসবাস করে, আদিম জনজাতিরা। সেই আদিম জনজাতিগুলোর কী কী নাম, কোন অঞ্চলে কী নাম, সেগুলো আমাদেরকে জানতে হবে। এরপর বলেছে তাদের জীবনযাত্রা কেমন। আদিবাসীদের নামটা 1 বা 2 এর জন্য আসতে পারে, জীবনযাত্রাটা 2 বা 3 নাম্বারের জন্য আসতে পারে। তাহলে আগে এগুলো জেনে নেব কি। আচ্ছা, আগে জনজাতিগুলো জেনে নিই। এগুলো হচ্ছে এস্কিমো বলে একটা জনজাতি আছে। এগুলো জনজাতিগুলোর নাম, মানে যে অধিবাসীগুলো আছে, আদিম অধিবাসী, সেগুলোর নাম হচ্ছে এস্কিমো। আরেকটা হচ্ছে রেড ইন্ডিয়ান, ঠিক আছে, রেড ইন্ডিয়ান। এটা আলাস্কা, কানাডা, এই অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়। এখান থেকে নানা রকম শর্ট কোশ্চেন আসতে পারে, যেমন এস্কিমো কোন অঞ্চলের জনজাতি বা কোন অঞ্চলের অধিবাসী, এটাও বলতে পারে, ঠিক আছে। তো এই আলাস্কা, কানাডা, আরেকটা গ্রিনল্যান্ডের কিছু পোর্শনও দেখতে পাওয়া যায়, গ্রিনল্যান্ড। ওকে, এরপরে হচ্ছে নেক্সট নাম হচ্ছে স্যামোয়েদ আর ইয়াকুত। এটা হচ্ছে আরেক ধরনের জনজাতি, এটা হচ্ছে এস্কিমো রেড ইন্ডিয়ান। আর 2 নম্বর হচ্ছে ইয়াকুত আর স্যামোয়েদ। এটা হচ্ছে সাইবেরিয়া, ইউরেশিয়ার সাইবেরিয়া অঞ্চলে রয়েছে। আরেকটা হচ্ছে, আর 2-3টে রয়েছে, যেমন ল্যাপল্যান্ডের ল্যাপ, এগুলো ইজি লেখা। আমি ফিনল্যান্ড লিখলাম, ফিনল্যান্ডের ফিন উপজাতি, এটা হচ্ছে উপজাতির নাম। আর ল্যাপল্যান্ডের ল্যাপ, এটা মনে রাখা সহজ, ল্যাপ উপজাতি, ঠিক আছে। এই উপজাতিগুলো প্রধানত দেখতে পাওয়া যায়। কারা কারা যদি বলে তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের নাম লেখো বা কোন ধরনের জনজাতি বসবাস করে, তাহলে আমরা এই 3টে, এস্কিমো রেড ইন্ডিয়ান, ইয়াকুত সামোয়েদ, আর ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডের ল্যাপ, এগুলো বসবাস করে। এবারে এদের যেহেতু এটা তুষারপাতে পুরো অঞ্চলটা ঘেরা, প্রচুর সারা বছর ধরে বরফে ঢাকা থাকে, তার মানে এদের জীবনযাত্রা কিন্তু আমাদের সাধারণ জীবনযাত্রার মতো হবে না, ঠিক আছে। তো এখানে জীবনযাত্রা কী ধরনের, সেগুলো এবারে বলবো।
তুন্দ্রা থেকে এই শীতকালীন জলবায়ুর বৈশিষ্ট্য আর তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা এই দুটো খুব গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু সারা বছর বললাম বরফে ঢাকা, তো সেই জন্য এখানে কৃষিকাজ তো সম্ভাবনা নেই। তাই কৃষিকাজ নেই, তার মানে স্থায়ী বসবাস নেই। তাহলে এদের বসবাস কেমন হবে? এদের বসবাস হচ্ছে যাযাবর প্রকৃতি বসবাস, ঠিক আছে? যাযাবর প্রকৃতি, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এরপরে হচ্ছে এরা কি ধরনের ঘরে বসবাস করে? এরা হচ্ছে বরফের তৈরি ইগলু, তৈরি গোলাকার ইগলু। এগুলো এরপরে এই ইগলু কি, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ইগলু কি, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন আসবে, ইগলু কি, 1 নম্বরের জন্য। এবারে বরফ যখন গলে যাচ্ছে তখন কি হচ্ছে? বরফ গলে গেলে তো তখন আর ইয়ে করতে পারবে না, তখন টিউপিক বলে একটা ঘর হয়। টিউপিক, বরফ গলে গেলে টিউপিক বলে একটা তাঁবু হয়। এটাও একটা প্রশ্ন আসতে পারে, টিউপিক কি? শিল মাছের চামড়া দিয়ে তৈরি ঘর হচ্ছে টিউপিক। এটাও আসতে পারে কি, 1 নম্বরে। শিল মাছের চামড়া দিয়ে তৈরি, হয়ে গেছে। এরপরে হচ্ছে ওরা যাতায়াতের জন্য বিভিন্ন গাড়ি ব্যবহার করে, সেটাকে বলে, আচ্ছা আশা করি চাকাহীন স্লেজ গাড়ি। স্লেজ, এটাও প্রশ্ন করবে এখানে কি ধরনের গাড়ি, চাকাহীন গাড়িটার নাম কি? স্লেজ গাড়ি, ঠিক আছে। আরেকটা হয় নৌকা ব্যবহার করে, কায়াক নৌকা, ওটাও সিল মাছের চামড়া দিয়ে তৈরি। হ্যাঁ, ও শিল মাছের চামড়া দিয়ে তৈরি। আমি এখানে লিখছি, জায়গা নেই তাই। কায়াক, এটা প্রশ্ন আসবে, কায়াক কি? তুন্দ্রা অঞ্চলে অধিবাসীরা শিল মাছের চামড়া দিয়ে তৈরি যে নৌকা ব্যবহার করে সেটা হচ্ছে নাম কায়াক, ঠিক আছে। আচ্ছা, এগুলো হলো তাদের মোটামুটি ইয়ে। আরও পয়েন্ট আছে এখানে, আমি এইখানে আলোচনা করছি। 5 নাম্বার, তারা পশুর চামড়া থেকে পোশাক, পশুর চামড়াকে পোশাক হিসেবে ব্যবহার করে। আর পশুর হাড়গুলোকে বর্ষা, সূঁচ এখান থেকে তৈরি করা হয়। বর্ষা, সূঁচ এগুলো তৈরি করে, মানে হাড়ের বর্ষা, হাড়ের সূঁচ, এগুলো তারা প্রতিদিন নিত্যদিনের কাজে ব্যবহৃত করে। আর খাদ্য হিসেবে ওরা বিভিন্ন শিকার করে, যেমন মেরু ভালুক, এগুলো শিকার করে। খাদ্য, খাদ্য হচ্ছে শিকার করা। কি শিকার করে সেগুলো তোমাদের বইয়ে রয়েছে, দেখবে। বলগা হরিণ, মেরু ভাল্লুক, শিয়াল, এগুলো সমস্ত শিকার করে। সমুদ্রের মাছ এগুলো শিকার করে ওরা খায়। আর এছাড়াও খাদ্যের মধ্যে হরিণের দুধ আর বেরি ফল, এই দুটো রয়েছে। এগুলো তোমাদের জীবনযাত্রাগুলো পয়েন্ট পয়েন্ট করে তৈরি করে দিলাম। এখানে ভেতর থেকে অনেক রকম আসবে, যেমন টিউপিক কি, স্লেজ গাড়ি কি, কায়াক কি, এগুলো কি, বা বলতে পারে চাকাহীন গাড়িটা তুন্দ্রা অঞ্চলে কী নামে পরিচিত, কায়াক কি, এরকম নানা রকম প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে তুন্দ্রা অঞ্চলে কী কী সাম্প্রতিক যে পরিবর্তন দেখতে পাচ্ছি, কী কী পরিবর্তন দেখা যাচ্ছে, কী কী পরিবর্তন এনেছে। তো তুন্দ্রা অঞ্চলটা যেহেতু বরফ দিয়ে ঘেরা, সারা বছর বরফ পড়ছে, তুষারপাত হচ্ছে, বরফ দিয়ে ঘেরা, ওই জন্য সাধারণত কোনো রকম শিল্প টিল্প গড়ে উঠতে দেখা যায় না। কৃষিকাজ, শিল্প সব দিকেই পিছিয়ে রয়েছে। তবে কিছু কিছু জায়গাতে খনিজের সন্ধান পাওয়া গেছে, খনিজের সন্ধান পাওয়া গেছে। যেমন সুইডেনের আকরিক লোহা পাওয়া গেছে, পিটসবার্গের কয়লা, এগুলো মনে রাখতে হবে। পিটসবার্গ কয়লা, সুইডেনের আকরিক লোহা, এই খনিজের হওয়ার ফলে ছোট ছোট শিল্প গড়ে উঠতে পারছে, শিল্প গড়ছে, এখানে কি শিল্প গড়ে উঠছে। ওকে, তো নেক্সট
খনিজের সন্ধান হয়ে গেল। এরপরে হচ্ছে এখানে এখানে তো কৃষিকাজ হয় না, তাও গ্রিন হাউস ব্যবহার করে এখানে কৃষিকাজ হচ্ছে। মানে এখানে এরকম করে একটা কাঁচের ঘর তৈরি করা হয়, কাঁচের ঘরে ওখানে যতটা রোদ আসে সেই রোদটা কাঁচের ঘরটা শোষণ করে নেয়। এখানে ধরো গাছ লাগিয়েছে, এখানে বিভিন্ন গাছগুলো লাগায়, এবারে ওরা এই কাঁচের ঘরটাতে রোদটা যতটুকু পড়ছে, গ্রীষ্মকালে রোদটা পড়ছে, সেই কাঁচের ঘরটা রোদটা শোষণ করে নিচ্ছে, বাইরে বেরোতে দিচ্ছে না, তার ফলে তাপ পাচ্ছে গাছগুলো, তার ফলে আস্তে আস্তে গাছগুলো বৃদ্ধি হচ্ছে। তো জন্য গ্রিন হাউসের মাধ্যমে কৃষিকাজ করা হচ্ছে বর্তমানে। ঠিক আছে, গ্রিন হাউস তৈরি করে উন্নত প্রযুক্তিতে কৃষিকাজ করছে। এটা লিখতে পারো তোমরা উন্নতির মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হবে এই অঞ্চলের রেলপথ, জলপথ এগুলো বেশ উন্নত করা হয়েছে। রেলপথ, জলপথ উন্নত হয়েছে আগের থেকে। আলাস্কা হাইওয়ে হয়েছে। তার ফলে অনেক জায়গাকে যুক্ত করা গেছে। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে ওদের যেহেতু সব থেকে বেশি কি উৎপন্ন হয়, যেটা পশুর চামড়া, পশুর হাড়, এগুলো ওগুলোকে ওরা বিক্রি করে চা, কফি এইসব জিনিসগুলো আমদানি করে বাইরের দেশ থেকে। চা, কফি, আরও অন্যান্য প্রয়োজনীয় তামাক, আরও অন্যান্য যে প্রয়োজনীয় সেগুলো ওরা আমদানি করছে। কাদের পরিবর্তে? ওরা রপ্তানি করে নিচ্ছে পশুর যে সমস্ত চামড়া, হাড় যদি প্রয়োজন হয়, এগুলো রপ্তানি করছে। এই লেনদেনের মাধ্যমে ওদের কিছুটা উন্নতি করার চেষ্টা করে আছে। তো এইগুলো হচ্ছে পরিবর্তন দেখা গেছে। তো চ্যাপ্টারটা হয়ে গেল শেষ। এরপর আমি কোন কোন জায়গায় পড়তে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা আলোচনা করলাম তুন্দ্রা জলবায়ু অঞ্চল থেকে যে সম্ভাবনাগুলো, প্রশ্নগুলো আসবে সেইগুলো। তো এবারে আমরা দেখে নিচ্ছি কোন কোন জায়গায় পড়ব। দেখো, যেটা আমি প্রথমে বললাম নামকরণ, সেটা হচ্ছে এই লাইনটা, নামকরণের পোর্শনটা। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থান। অবস্থানের মধ্যে আমি বলবো কয়েকটা জায়গার নাম পড়ে নিতে হবে, যেমন কোন কোন জায়গাতে রয়েছে। এশিয়ার একটা জায়গার নাম, কানাডা আলাস্কাটা লিখতেই হবে। ঠিক আছে, কানাডা আলাস্কা। আর এখানে কানাডা আলাস্কাটা লিখতে পারো, আর এর সাথে এশিয়া সাইবেরীয় অঞ্চল, এই তিনটে লিখলেই হবে। এরপরে হচ্ছে জলবায়ু। আমি বলেছি শীতকালীন জলবায়ুটা খুবই ইম্পর্টেন্ট এই অঞ্চলের, এবং এখানে কী ধরনের কীভাবে করবে এটা পয়েন্ট করে নিতে হবে, যেটা অধিকাংশ সময় কত 9 থেকে এত মাস শীতকাল, এটা একটা পয়েন্ট। কত তাপমাত্রা থাকে, নেমে যায়, এবং এটা পুরো এখান থেকে এতটা তোমরা করবে। আচ্ছা, এখানে মাঝে মাঝে তুষারপাত হয়, এটা বলার দরকার নেই, এটা মাঝে মাঝে তুষারঝড় চলতে থাকে, এটা একটা পয়েন্ট। আর সূর্য দেখতে পাওয়া যায়, এটা কুমেরু প্রভা দেখতে পাওয়া যায়। ব্যাস, এই কয়েকটা পয়েন্ট তোমরা করতে পারো। একটা হলো, দুটো, তিনটে, চারটে, হ্যাঁ এই চারটে হলো তোমার পয়েন্ট। এবার হচ্ছে গ্রীষ্মকালীন জলবায়ু। গ্রীষ্মকালীন জলবায়ুর মধ্যে এটা জাস্ট তোমাদের কত তাপমাত্রা হয় রিডিং পড়ে রাখবে, গড় তাপমাত্রা এটা মনে রাখবে, আর অল্প সময়ের জন্য সূর্য দেখা যায়, আর উষ্ণতা খুব একটা বেশি বাড়তে পারে না, এটা রিডিং পড়ে নিয়ে, এটা খুব একটা প্রয়োজন নেই। এরপর আমরা দেখব এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি বলেছিলাম যে কাকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয়। এইটা হচ্ছে নিশ্চিত সূর্যের দেশের সংজ্ঞা। এর সাথে একটা বৈশিষ্ট্য মনে রাখবে, এটা কুয়াশায় ঢেকে থাকে এবং কিছু কিছু জায়গায় খুব 20 থেকে 30 মিলি বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এটা হচ্ছে নিশ্চিত সূর্যের দেশ, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। ওকে, এরপরে তো আমরা দেখতে পাচ্ছি জীববৈচিত্র্যের মধ্যে এখানে স্বাভাবিক উদ্ভিদ আর বন্যপ্রাণীটা খুব একটা পাবো না, কারণ এটা খুবই শীতল, অতি শীতল একটা প্রকৃতির জলবায়ু। তো এই জন্য জাস্ট কয়েকটা নাম, মস আর লাইকেন, এই দুটো পড়লেই হবে, বড় গাছ জন্মায় না। আর বন্যপ্রাণীর মধ্যে বন্যপ্রাণীর নামগুলো তৈরি করে নেবে। এরপরে হচ্ছে অধিবাসীদের পোর্শনটা। অধিবাসীদের পোর্শনটা হচ্ছে এখানে, অধিবাসীদের পোর্শনটা একটু ইম্পর্টেন্ট এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা খুব ভালো, বেশ পড়তেও তোমাদের ভালো লাগবে। তো এখানে কী ধরনের আদিম, একটা বলতে পারে যে আদিবাসীগুলোর নাম কি কি। আদিবাসীগুলোর নাম হচ্ছে, 3টে পয়েন্ট তোমাদেরকে খুব ভালো করে তৈরি করতে হবে। হয়ে গেছে, এবারে এদের একটা জীবনযাত্রা, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে জীবনযাত্রার পয়েন্ট। ওকে, জীবনযাত্রা হচ্ছে 1 নাম্বার আমরা দেবো, এটা যাযাবর জীবনযাপন করে 1 নাম্বার, ইগলুটা 2 নাম্বার, টিউপিকটা হচ্ছে 3 নাম্বার, এগুলো হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, আমি বলে দিয়েছি ভেতর থেকেও প্রশ্ন আসবে 3 নাম্বার। এরপরে আমি চলে যাবো এই পোর্শনে,
3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার, 5 নাম্বার, এটা হচ্ছে জীবন প্রণালীর উত্তর। 6 নাম্বার। ঠিক আছে, এবারে এখান থেকে আসতে পারে ইগলু কি, টিউপিক কি, এগুলো তোমরা ওই লাইনটা করলেই হয়ে যাবে। এবার সাম্প্রতিককালে কি পরিবর্তন হয়েছে, সাম্প্রতিককালে কি ধরনের পরিবর্তন হয়েছে সেটা লিখতে হবে। তাহলে এই জায়গাটা কী হবে, সাম্প্রতিককালে তো যেমন আগে থেকে অনেকটা উন্নত হওয়ার চেষ্টা হচ্ছে, যেমন পিটসবার্গে কয়লা, সুইডেনের কিরুনা এগুলো পাওয়া যাচ্ছে এই অঞ্চলে। কী কী খনিজ পাওয়া যাচ্ছে সেটা মনে রাখবে। আচ্ছা, এখানে রেলপথ নির্মাণ হয়েছে কোথায়, সাইবেরিয়ার মার্মিনস্ক বন্দর থেকে সেন্ট পিটারবার্গ পর্যন্ত হয়েছে। আর একটা তুন্দ্রা অঞ্চলে এখানে আলাস্কা হাইওয়ে হয়েছে, এই দুটো মনে রাখবে, দুটো হয়েছে। গ্রিন হাউস পদ্ধতিতে চাষবাস হচ্ছে। আর কী কী জিনিস আমদানি রপ্তানি করা হচ্ছে সেটা এখানে মুখস্থ করতে হবে। ব্যাস এইটুকু করলেই হয়ে যাবে। এই পোর্শনটা তোমাদের এটুকু পড়লেই হবে। তাহলে জলবায়ু অঞ্চল পুরোপুরি শেষ। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী চ্যাপ্টার শুরু করব।